মূল্যস্ফীতি থাকলেও অর্থনৈতিক সংকটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল, বেতন কাঠামো দেওয়ার পরিকল্পনা নেই, তবে তাদের মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। সাধারণত ৫ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে ৮ম বেতন স্কেল কার্যকর হয়। সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের। এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয়, তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না। ফলে তাদের বাড়ি ভাড়াসহ অন্য কোনো ভাতার হেরফের হয় না। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাসের বেতনের সাথে বিভিন্ন অনুপাত বা হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। মূলত দ্রব্যমূল্যের সাথে সমন্বয় ও মূল্যস্ফীতির সাথে বাজার মূল্যের সমন্বয়ে জীবনযাত্রার মান ঠিক রাখতে এ ভাতা প্রদান করা হয়। ২০০৯ সালের জাতীয় বেতন স্কেল জারি করার পর ২০১৩ সালে মহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের ২০% হারে মাসিক সর্বনিম্ন ১৫০০-১৫০০ টাকা এবং সর্বোচ্চ ৬,০০০ টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক, এমপ্লয়ার কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে এমপ্লয়িজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তা মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন ১০,০০০ টাকা, আর মহার্ঘ ভাতা যদি হয় ২০% তাহলে তার বেতন দাঁড়াবে ২,০০০ টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মহার্ঘ ভাতা চালু করা হয় এবং তারপর তা খাদ্য ভাতা নামে পরিচিত হয়। ও টেক্সটাইল ভাতা ১৯৪৭ সালে চালু করা হয়েছিল এবং ১৯৫৩ সালে সংশোধিত টেক্সটাইল ভাতা হিসাবে পুনঃপ্রবর্তিত হয়েছিল। বর্তমান বাজার মূল্যের সাথে ১১-২০ গ্রেডের কর্মচারীদের বেতন ভাতার সমন্বয় কোনোভাবে বার্ষিক ৫% বেতন বৃদ্ধির মাধ্যমে সমন্বয় হচ্ছে না। দ্রুত গতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মানের সাথে খাপ খাওয়াতে মহার্ঘ ভাতা প্রদান আবশ্যক হয়ে পড়েছে। ২০১৫ সালের জাতীয় পে স্কেল জারির পর সম্প্রতি শিক্ষানবিশকাল শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন হবে ৩৯,০০০ টাকা। বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন ভাতা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একনিষ্ঠতা, নৈতিকতা, মনোবল ও কর্মস্পৃহা অটুট রাখার লক্ষ্যে তাদের যথাযথ বেতন ভাতা প্রদান আবশ্যক। মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের নিয়োগ, পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী পারিতোষিক হার নির্ধারণ করে প্রায় ৪০% বাড়ানো হয়েছে, কিন্তু ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। চলুন এক নজরে দেখে নেই কমিটির সদস্যদের বিস্তারিত তথ্য। আহ্বায়ক এম সিরাজ উদ্দিন মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর। সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব অবস্থায় ওএসডি হন এই কর্মকর্তা। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান। পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্মচিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন। তার প্রথম বই বেলতইল গ্রামের জরিমন ও অন্যান্য সম্পাদনা করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। আমলাতন্ত্র নিয়ে তার বইগুলো হল বাংলাদেশের আমলাতন্ত্র ও আমলাতন্ত্রের অন্দরমহলে ৩২ বছর। সদস্য মোহাম্মদ মোখলেস-উর রহমান, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। মোখলেস-উর রহমান একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্ম কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব এস এম রেজভী অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। সিজিএ হিসেবে যোগদানের আগে তিনি ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিনিয়র ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট, মহাপরিচালক কমার্শিয়াল অডিট সহ নিরীক্ষা ও হিসাব বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। খায়রুজ্জামান মজুমদার সচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া খায়রুজ্জামানের অর্থ, সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, শুল্ক, বাণিজ্য ফ্যাসিলিটেশন সংক্রান্ত বিষয়, আন্তর্জাতিক উন্নয়ন, বিশ্ব বাণিজ্য সংস্থা, ডব্লিউটিও,
এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে 30 বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। পরে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে সরকার, রাজনৈতিক অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন তিনি। এছাড়া কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন তিনি। সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়। সচিব হাফিজ আহমেদ চৌধুরী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বাংলাদেশ সরকারের একটি বিভাগ যা সরকারের পক্ষে জাতীয় সংসদে উত্থাপনের লক্ষ্যে সকল আইন প্রণয়নের প্রস্তাব, বিল ইত্যাদির খসড়া প্রস্তুত ও পরীক্ষা নিরীক্ষা করে থাকে। অধ্যাদেশের খসড়া প্রণয়ন ও অধ্যাদেশ জারি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের 30 দিনের মধ্যে তা জাতীয় সংসদে উত্থাপন করাও এ বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি বাংলাদেশ আইন কমিশন এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ও পরিচালনা করে। অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়। নবম পে স্কেল মহার্ঘ ভাতাসহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।